শিমলা কাসল মানালি সিরিজের প্রথম এপিসোডে আপনাদেরকে নিয়ে গেলাম শিমলা। আর কিভাবে নিয়ে গেলাম? টয় ট্রেনে করে, যেটা হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর জার্নিটা কিন্তু একদম প্রথম থেকে দেখিয়েছিলাম, সেই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। আর শুধুই কিন্তু জার্নি দেখাইনি, যেমন দিয়েছি ডিটেলস, তার সাথে শিমলা পৌঁছে মল মার্কেটে পায়ে হেঁটে হেঁটে ঘোরার কি আছে সব দেখিয়েছি। যদি এপিসোডটা না দেখে থাকেন কোনো অসুবিধা নেই, লিংক দিয়ে রাখলাম প্লেলিস্টের, অবশ্যই দেখে নেবেন। এত সুন্দর একটা জায়গা মিস করলে চলে? তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো শিমলা লোকাল সাইট সিইং। সেদিন ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে সরিয়েছিলাম পর্দাটা, আর বাইরে যা ভিউ দেখতে পেলাম, উফ, মনটা একদম খুশি হয়ে গেল। আগের রাতে খুব বৃষ্টি আর ঝড় হয়েছিল, ভয় পেয়েছিলাম যে আজকে ওয়েদারটা কেমন হবে, কিন্তু দেখলাম না, আকাশ যেমন পরিষ্কার ওইরমই সূর্যের আলোটাও পড়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আজকে হলো 17 এপ্রিল 2025, আর আজকে আমরা করব শিমলার লোকাল সাইট সিইং। তোমাদের দেখাবো এখানে কি ঘোরার জায়গা আছে, শপিং এর জায়গা আছে। তার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তার সাথে এটাও বলে দিই যে এই ট্যুরটা যারা অ্যারেঞ্জ করেছে তাদের নাম এখানে দেয়া থাকলো, ট্যুর পিকার্স, আর তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেয়া থাকলো। ওরা আমাদেরকে প্রোভাইড করছে হোটেল, কার সার্ভিস, আর তার সাথে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। সাইট সিইং এ বেরোনোর আগে চলুন গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। রাতে ডিনারের সময় তো অবশ্যই বাইরে অন্ধকার ছিল, কিন্তু সকালে ব্রেকফাস্টের সময় এই দুর্দান্ত ভিউটা পেলাম, আর দেখেই কিন্তু আমার দার্জিলিং এর কথা মনে পড়ে গেল। এইটা হলো ডাইনিং রুমের ভিউ, মানে পুরো ওপেন, কি সুন্দর। জাস্ট দেখুন, এরম ভিউ দেখতে দেখতে কে না খেতে চায়, সবাই চাইবে এখান থেকে এই ভিউ দেখতে দেখতেই খাক। ওনারা আমাদেরকে অপশনস দিয়েছিল চুজ করার জন্য, ব্রেড টোস্ট, লুচি তরকারি আর আলু পরাঠার মধ্যে। আমরা অবশ্যই চুজ করেছিলাম আলু পরাঠা। নর্থ ইন্ডিয়া যাব আর আলু পরাঠা খাবো না, সে কি হয়? গাড়ি আমাদের জন্য অলরেডি ওয়েট করছিল, আর আমাদের এই পুরো ট্রিপটায়, সেটা হলো শিমলা কাসল মানালি, পুরোটাই কিন্তু এই গাড়িটাই আমাদের সাথে থাকবে। আর আমাদের সাথে থ্রু আউট ছিলেন সুনীল ভাইয়া, ওনাকে আপনারা এখানে ছবিতে দেখতে পাবেন। গাড়িতে আমরা উঠে গেছি, এখন বাজে 9:30। আর এই গাড়ি যেটা দিয়েছে এটাও কিন্তু ট্যুর পিকার্স থেকেই দিয়েছে। যারা আগের এপিসোডটা দেখেননি বলে দিই যে আগের দিন কিন্তু আমি কালীবাড়িটা করে নিয়েছি, ওখানে যে রিজ, তারপরে যে ক্রাইস্ট চার্চটা, তারপরে স্ক্যান্ডেল পয়েন্ট, ওগুলো হেঁটে হেঁটেই দেখা যায়, তো ওগুলো আমাদের দেখা হয়ে গেছে। আজকে অন্য জায়গাগুলোতে যাব। জার্নি জাস্ট স্টার্টই হয়েছিল, আর অন দ্য ওয়ে কিন্তু আমি এটা খুব ভালোভাবে নোটিস করলাম যে হিমাচল প্রদেশ খুবই আরবানাইজড আর অ্যাডভান্সড। যদি রাস্তাঘাট দেখেন, এত চওড়া রাস্তাঘাট যে পাহাড়ে হতে পারে আমি ভাবতেই পারি না। আমারই ফার্স্ট টাইম হিমাচল প্রদেশে, এক্সপেক্ট করিনি যে এত চওড়া সুন্দর বাঁধানো রাস্তা হবে। এইরম আমি খুব কমই দেখেছি পাহাড়ের দিকে। আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্টের জন্য, আর যত এগোচ্ছিলাম তত কিন্তু গাছপালা বাড়ছিল, আর জায়গাটার সুন্দরতা আরও বেশি বেড়ে যাচ্ছিল। সব থেকে প্রথমে যেই স্পটটায় এসে গেছি সেটা হলো জাকু টেম্পল। এখানে যে হনুমানজি এর মূর্তিটা বানানো, ওইটা কিন্তু শিমলা শহর থেকে, মল মার্কেট থেকে দূর থেকে দেখা যাচ্ছে, এতটাই বড়। আজকে এবার সামনে থেকে গিয়ে দেখবো। এখানে কিন্তু হেঁটে ওঠার জায়গাও আছে, তো যারা চান যে হেঁটে উঠবেন, ফিলটা নিতে নিতে, ওইটাও করতে পারেন। আবার বয়স্করা যদি আসে, হাঁটতে চান না, জানেন যে কদিন পর আরো বেশি হাঁটা হবে, তাহলে কিন্তু এসকেলেটরও আছে, যেটা আপনাদের ইচ্ছা ওইটা আপনারা করতে পারবেন। কিন্তু এই সুবিধাটা এখানে আছে, যেটা ইউজুয়ালি পাহাড়ি এলাকাতে থাকে না। পাহাড়ি এলাকাতে এসে হাঁটা চলা না করলে হয় না। শাশুড়ি মার বয়স হয়েছে, তাই জন্য আমি এসকেলেটরে পাঠিয়ে দিলাম, আর আমরা হেঁটেই উঠছি ফিলটা নেওয়ার জন্য। এখানে কিন্তু স্লোপও করা আছে, আবার সিঁড়িও করা আছে, যেটা দিয়ে আপনাদের ইচ্ছা ওটা দিয়ে আপনারা উঠতে পারেন। হনুমানজির এই জাকু মন্দির অবস্থিত জাকু হিলে, যেটা হলো শিমলার সব থেকে উঁচু পিক, আর তার অল্টিটিউড হলো 2455 মিটার্স অ্যাবভ সি লেভেল। মানা হয় যে লঙ্কা যুদ্ধের সময় যখন হনুমানজি সঞ্জীবনী বুটি আনতে যাচ্ছিলেন, উনি তখন যক্ষ ঋষির সাথে পরামর্শ করার জন্য এই পাহাড়ে থামেন, আর ওনার শক্তিশালী অবতরণ পাহাড়টিকে মাটির গভীরে ঠেলে দেয়। যদিও হনুমানজি ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু
কালনেবী রাক্ষসের কারণে হনুমানজিকে নিতে হয়েছিল শর্টকাট। অপেক্ষারত ঋষিকে সান্ত্বনা দেওয়ার জন্য হনুমানজি কিছুক্ষণের জন্য পুনরায় আবির্ভূত হন এবং তারপর অদৃশ্য হয়ে যান। পরে সেই স্থানে হনুমানজির একটি স্বপ্রকাশিত মূর্তি আবির্ভূত হয়, যা বর্তমানে মন্দিরে সংরক্ষিত রয়েছে। জাকু টেম্পল দেখা হয়ে গেছে। ভেতরটায় কিন্তু ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউড না, একদম মন্দিরের ভেতরে। তো ওই জায়গাটায় আমি আর করিও নি, একটু বসলাম। খুব শান্তির জায়গা, খুবই সুন্দর। আর বাদরের উৎপাত মানে খুব, তাই জন্য ফোন, চশমা, একজনের তো ওড়না নিয়ে পালিয়ে গেল। তো এইগুলো একটু সাবধানে রাখবেন, কেন ভর্তি বাদর, আর যেখানে বাদর ওখানে বাদরামি হবেই। এরপরে আমরা চলে যাচ্ছি কুফরিতে। আর কুফরি হলো সিমলার থেকে 20 কিলোমিটার দূরে। লক্ষ্য করলাম যে সিমলার থেকে একটু এগোতে না এগোতেই কিন্তু গাছপালা আরো বেড়ে গেল আর বাড়িঘরদোর কমে গেল। আমি শুনেছি যে কুফরি নাকি শীতকালে দুর্দান্ত সুন্দর লাগে, পুরো বরফে ঢাকা থাকে। নেক্সট যে জায়গাটায় এসছি, এই জায়গাটার নাম হলো গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু আলাদা করে কিচ্ছু না। এই যে দৃশ্যটা এখান থেকে আপনাদেরকে এখন দেখাতে চলেছি, এটা কিন্তু নর্থ বেঙ্গল থেকে আপনারা এমনিই দেখতে পাবেন, যদি ওই জায়গাটা ভিউ পয়েন্টও না বলা হয়, এমনিই দেখা যায়। কিন্তু যেটা আমি আপনাদেরকে বারবার বলছি যে সিমলা এতটা বেশি আরবানাইজড যে ওদের পুরো শহর হয়ে গেছে পাহাড়গুলো, তাই জন্য যেই জায়গাটার থেকে অ্যাকচুয়ালি একটু পাইন ট্রিজ দেখা যাচ্ছে ওইটাকে ওরা একটা ভিউ পয়েন্ট বানিয়ে দিয়েছে, পুরোপুরি কমার্শিয়ালাইজ যে ব্যাপারটা। দেখতে জায়গাটা সুন্দর, অনেক পাহাড় দেখা যাচ্ছে, ভর্তি পাইন ট্রিজ দেখা যাচ্ছে। পাইন গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আজ এত উজ্জ্বল আলো জ্বলছে বলে খুশিতে সূর্যের দিকে তাকিয়েছিল। কালীমাতা টেম্পল, ব্রিটিশ টাইম ওয়াটার রিজার্ভয়ার, লোকাল ভিলেজ সড়ক, শুটিং প্লেস, 100 টাকা করে। এবারে যে জায়গাটায় আমরা এসে দাঁড়িয়েছি, এখানে আমাদের যে ট্যুর পিকার্সের গাড়িটা ছিল ওইটা পার্কিং এ থাকবে, বিকজ এখান থেকে এই যে গাড়িগুলো এগুলো আর অ্যালাউড হয় না, তাই জন্য আমাদেরকে জিপসি নিতে হবে, যেটা হলো 4x4। আর এখানে নিউ কুফরি অ্যান্ড ওল্ড কুফরি এগুলো ঘোরার পুরো বানিয়ে দেওয়া আছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওরা বলছে যদি নিউ কুফরি, যেটা কুফরি না কুরফি আগে দেখে নি, হ্যাঁ নিউ কুফরি যদি ঘুরি, যেই জায়গাগুলো আছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো, ওইগুলোর জন্য পার পার্সন বলছে 1500 রুপিস। আর যদি আবার ওল্ড কুফরি ঘুরি তাই জন্য হলো পার পার্সন 1000 রুপিস। তো আমরা ওল্ড ওরম ভাবে ঘুরছি না, কেন ওল্ডে অনেক অ্যাক্টিভিটিস আছে, আর এই যে অ্যাক্টিভিটিস গুলো জিপলাইনিং এগুলো আমি মেঘালয়া এসবে করেছি, তাই জন্য এই জিনিসগুলো, এই যে অ্যাক্টিভিটি গুলো এগুলো আমি এখানে আর করছি না, আমরা কেউই করবো না। তাই জন্য আমরা করছি নিউ কুফরি, আর তার সাথে ওল্ড কুফরি থেকে একটা ভিউ পয়েন্ট করছি। তাই জন্য আমাদের বলেছে যে টোটাল 3 জনের মিলে আমাদের নেবে হলো 4000 রুপিস। আর তাছাড়া একটা ফরেস্টের পার্ট আছে যেখানে অফ রোডিং হবে, ওখানে ভাইয়া কিतना बोले आप वो लगेगा जो फॉरेस्ट को देना पड़ेगा? 50 रुपीज टोटल की पर পার্সন। আর ফরেস্টে যখন আমরা যাবো ওই অফ রোডিং এর জন্য, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের বা ফরেস্টের কোনো আলাদা করে টিকিট আছে, ওখানে পার পার্সন 50 রুপিস করে দিতে হবে। যারা যারা চান ইয়াকের সাথে ছবি, এই যে এখানে ইয়াকটাকে সুন্দর করে সাজিয়ে লোমগুলোকে আশ্রে দাঁড় করিয়েছে, দেখে মনে হচ্ছে যেন বকা খেয়ে দাঁড়িয়ে আছে স্কুলে যাবে বলে। অনেকক্ষণ অপেক্ষার পর পেয়ে গেছি গাড়ি, চলুন তাহলে যাওয়া যাক। গাড়ি এসে গেছে, আমরা উঠে গেছি। এই যে এরা পিছনে বসে, আমি সামনে বসেছি আপনাদের জন্য ভিডিও করব বলে, দেখি কেমন।
যে জায়গাটায় এসেছি এটা হলো নিউ কুফরি, আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওটাই এখন দেখছি। এটা কিন্তু অনেকটা আপনি ভিউ পাবেন, তাই জন্য এখানটা খুব ভালো লাগছে। দূর পর্যন্ত অনেক অনেক পাহাড় দেখা যাচ্ছে। এই যে পাহাড়গুলো না একটু শুকনোটের দিকে, মানে কটা জায়গায় পাইন ট্রিজ আছে, দিয়ে কটা জায়গায় আবার নেই। এখানে যে জায়গাটা না, এখান থেকে রাদার ভালো ভিউ আসছে। গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টটা থেকে আসছে, ওইটা হলো পুরোপুরি পাইন ট্রিজের। বাট যদি বলেন যে বেশি পাহাড়ের রেঞ্জ, বেশি মাউন্টেন রেঞ্জ কোথা থেকে দেখা যাচ্ছে, তাহলে আমি বলবো এই ভিউ পয়েন্টটার থেকে, নিউ কুফরির। অনেক পাহাড় দেখা যাচ্ছে, খোলা তো পুরো ভিউটার মজা নিতে পারবেন। আর বেস্ট হলো আজকে রোদ্দুরটা বেরিয়েছে। এখানে একটা লেকও আছে, ওইটাও কিন্তু নিউ কুফরিতে আমরা যেগুলো দেখবো তার মধ্যে ছিল। লেকের থেকে বেশি এটা আমার দেখে একটা রিজার্ভয়ার লাগছিল। আহামরি কিচ্ছু না, মাছ দেখতে পেয়েছিলাম কটা সাইডে, কিন্তু ওই ন্যাচারাল যে লেক হয় ওই বিউটিটা কিন্তু নেই। হতে পারে যে শীতকালে খুব সুন্দর লাগে, কিন্তু আজকে এই গরমকালে কিন্তু জায়গাটা আহামরি লাগছিল না। ওনারা আমাদের বলেছিলেন যে এখানে স্টেপ ফার্মিং দেখা যাবে, আর এটাও জানতে পারলাম যে শীতকালে এখানে আলু প্লান্টেশনস হয়। দারুণ হাওয়া দিচ্ছে। আমরা এখানে একটা দুর্গা মাতা মন্দির আছে, এখন ওখানটা একটু হালকা ট্রেক, মানে সিঁড়ি করা আছে, ওটা যেতে হবে। তো এখন আমরা ওইটাই যাচ্ছি, একদম এটার পাশেই। বেসিক্যালি নিউ কুফরি হলো ওই একটা জায়গায় সবকিছু। দেখুন, যখন বরফ পড়বে সিমলাতে তখন হয়তো দেখতে খুব সুন্দর লাগতে পারে, বাট অ্যাট দ্য মোমেন্ট ভিউ পয়েন্টটাই ভালো লাগছে, বাকিগুলো কিন্তু ভালো লাগছে না দেখতে। যারা আমার অন্য ট্রাভেল ব্লগসগুলো দেখেছেন, স্পেশালি আমাদের শ্রীলঙ্কা ভ্রমণ, তারা নিশ্চয়ই জানেন যে আমি আর রনের ট্রেক কতটা পছন্দ করি। আহামরি এখনো কোনো বড় ট্রেক ইন্ডিয়াতে করিনি, কিন্তু ইচ্ছা আছে করার। কিন্তু ছোটখাটো এই ট্রেকসগুলো কিন্তু করতে বেশ ভালোই লাগে। ওইদিকে অনেকগুলো রেঞ্জ, দেখ ওখানটা খুব ভালো লাগছে, অনেকগুলো রেঞ্জ একসাথে। কুফরি সাইট সিইংটা যখন বুক করছিলাম তখন এখানে লেখা ছিল দেশু টেম্পল, আর যিনি জিপসি চালাচ্ছিলেন উনি বলল এইটা হলো দুর্গা মাতা টেম্পল। বাহ, এতটা উপরে এসে মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাদের দেখাচ্ছি কি সুন্দর সাজানো। যাওয়া যাক। ফাইনালি পৌঁছে জানতে পারলাম যে এটা হলো আসলে কালী মন্দির। দূরে শুধু প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছি, লক করা, আর তার উপরে কাঁচ দেওয়া, তো পুরো রিফ্লেকশন হচ্ছে, প্রতিমা দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছি না আসলে, শুধু প্রদীপটা যে জ্বলছে ওটা দেখা যাচ্ছে। ঠাকুরের মন্দিরগুলো বা এই যে ঠাকুরের জায়গাগুলো, এগুলো যে ওপরে করে না, একদিকে কি ভালো লাগে বলুন তো। এই যে আমরা হেঁটে খেটে আসছি, তারপরে এসে যখন এত শান্তির একটা সুন্দর জায়গা দেখতে পাই, দুর্দান্ত লাগে। হয়তো এখানে সন্ধ্যা আরতি হয়, তখন কেমন লাগে জানি না, মানে তখন আমার যেমন হচ্ছে আরো দুর্দান্ত লাগবে। ভাবুন, সামনে হয়তো সানসেটের একটা আলো হয়ে আছে আর পিছনে মন্দিরটা, এত সুন্দর লাগছে না। আজকে এমন রোদ্দুর বেরিয়েছে, আকাশটা পুরো নীল। এই যে বলে না নেচারের যে কালারগুলো, ন্যাচারাল, দেখবেন সবুজ দেখলে, যেমন আমার পার্সোনালি সবুজ, এই ন্যাচারাল যে রংটা যখন আমি দেখি, মানে আমার এত ভালো লাগে। গাছপালা দেখলে আমার একটু বেশি গাছপালাই পছন্দ, বিল্ডিং ফিল্ডিং এর থেকে, দারুণ লাগে। ঠান্ডা আহামরি ছিল না,
প্লেজেন্ট ছিল, কিন্তু নেমে এসে আমরা ঝটপট খেয়ে নিলাম ম্যাগি আর মোমো। কুফরি জায়গাটা যে প্রকৃতির আরও কাছে সেটা বোঝা যাচ্ছে। সিমলার থেকে কতটা আলাদা, তাই না? দেখুন, এখানে কিন্তু গাছের কোনো অভাব নেই। এখন আমরা যাচ্ছি ওল্ড কুফরি, আর এই যে রাস্তাটা, এটা কিন্তু দুর্দান্ত লাগছে, সব গাছে ভর্তি, আর রাস্তাগুলো খুব চওড়া আর তার সাথে পরিষ্কার সুন্দর, আর এরকম ভর্তি হোমস্টেজ আর বাড়িগুলো পাহাড়ে, দারুণ লাগছে, খুব সুন্দর এই জায়গাটা। মেন রাস্তা ছেড়ে এবার আমরা ওল্ড কুফরির জন্য এন্ট্রি করব জঙ্গলের ভেতরে। ওল্ড কুফরি যাওয়ার পথে যে এন্ট্রান্সটা, ওটা আগেই বলে দিয়েছিল যে এখানে যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্ট, তাই জন্য এন্ট্রি পার পার্সন নেবে হলো 50 রুপিস করে, তো আমাদের 150 রুপিস পড়ল। আর জঙ্গলে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল অফ রোডিং। রাস্তা খুবই খারাপ। আমরা এখন এসে গেছি ওল্ড কুফরি, আর এখানে কিন্তু পুরোপুরি মার্কেট এরিয়া। সোভেনিয়ার্স কিনতে পারেন, অনেকজনকে দেওয়ার জন্য জিনিস কিনতে পারেন, নিজেদের বাড়ির জন্য কিনতে পারেন, ওরম টাইপের ভর্তি দোকান। তাছাড়া ওপরে একটা বললো নাগমন্দির আছে, ওটা একটু ট্রেক করে আবার একটু যেতে হবে, আর ওখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। তাছাড়া এখানে অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে, যেমন মেনলি আমি দেখলাম হর্স রাইডিং আর এটিভি মনে হয় বলে ওগুলোকে, এটিভি বলে না রে, এটিভি তো বলে ওগুলো, আমি কনফার্ম করে স্ক্রিনে দিয়ে দেবো, বাট আমি যা জানি মনে হয় এটিভিই বলে, তো ওইগুলো হচ্ছে। এখানে ছিল অনেক দোকান। এটা যে পুরোপুরি ট্যুরিস্টদের জন্য বানানো সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখান থেকে ইজিলি আপনারা ছোটোখাটো সোভেনিয়ার্স কিনতে পারেন। আগে চলুন আমরা হেঁটে এবারে নাগমন্দিরটা ঘুরে আসি। মন্দির কিন্তু এখানে অনেক, এরকম সবকটা পয়েন্টে একটা একটা করে মন্দির আছে। কতগুলো মন্দির দেখলাম ভাবুন। আর একদম মন্দিরের এইদিকে একটা টেলিস্কোপ পয়েন্ট বলে লেখা। এখানে হেঁটে আসলে এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। গায়ে এত লোম নিয়ে কি এই রোদ্রে দাঁড়িয়ে থাকা যায়? জানেন তো, এই সাদা ইয়াকটা আর ক মিনিটের পরই পালিয়ে গেছিল। সোভেনিয়ার ছাড়া এখানে কিন্তু শীতের পোশাকেরও অনেক দোকান আছে, কিন্তু এইগুলো আপনারা ইজিলি সিমলা মল মার্কেট থেকেও কিনতে পারেন। এখানে আমরা খেলাম ফল আর জুস, আর দিয়ে বেরিয়ে পড়লাম মল মার্কেটের জন্য, কারণ সাইট সিইং শেষ। আর একটা জায়গা ছিল কুফরি জু, কিন্তু ওইটা বন্ধ থাকার কারণে আমরা আর ঘুরতে পারলাম না। আর এই যে নেট দিয়ে ঢাকা যে গাছগুলো দেখছেন, এইগুলো কিন্তু আপেল গাছ। এখন আমরা যাব লাঞ্চে, আমাদের সাইট সিইং আজকের হয়ে গেছে। আর একটা জিনিস ছিল, সেটা হলো কুফরি জু, কিন্তু জু বন্ধ আছে পেন্টিং এর জন্য, পেন্টিং এর কাজ চলছে। তারপরে বললো কি একটা লিজে নিয়ে নিয়েছে, তো এখন ওখানে ঢুকে সেই 100 টাকা দিয়ে ঢুকে শুধু পশু কিচ্ছু দেখতে পাবো না, তাই জন্য ওটাতে আর যাইনি। উনি আবার কালকে আমাদের পিক আপ করতে আসবে, কালকে কিন্তু আমরা চলে যাব কাসল। কিন্তু এখন আমরা এসে গেছি মল রোডে। সব থেকে প্রথমে করব লাঞ্চ, আর লাঞ্চের জন্য আমি দেখে নিয়েছি টপ 10 প্লেসেস টু হ্যাভ লাঞ্চ ইন সিমলা। ট্রাই করবেন এগুলো ট্রিপ অ্যাডভাইজারে বা কোনো ওয়েবসাইটে দেখার রাদার দ্যান জোম্যাটো। তো গিয়ে দেখি, আমাদের কাছে এখন দুটো অপশন আছে, সেটা হলো আমায়া আর ক্যাফে সোল। গিয়ে দেখা যাক। আজকে ইন্ডিয়ান খাবো, কেন কালকে ওই চাইনিজ আর ওইসব হয়েছিল। একটা কাজ করি, চপ কাবাব নিই, ভালো হবে। নান বা কিছু নিয়েছিলাম কাবাব, তার সাথে নিয়েছিলাম আমায়া স্পেশাল নান, আর অবশ্যই ছিল চিকেন বাটার মশালা। নর্থ ইন্ডিয়ায় এসে এরম খাবারই অর্ডার দেওয়া উচিত। আমি জানি অনেক বাঙালিরাই আছে যারা ঘুরতে গিয়েও প্রেফার করে বাঙালি খাবার খাওয়া, কিন্তু আমি এটা মনে করি আর প্রেফার করি যে যখন যেই জায়গায় যাচ্ছি ওইখানকার স্পেশালিটিসগুলো খাওয়া। তাই জন্য সন্ধেবেলা আমরা সিমলার ফেমাস ছোলে কুলচেও খেয়েছিলাম, কিন্তু ওইটা ভিডিও করতে একদম ভুলে গেছি।
আপনারা যারা ইন্ডিয়ান খেতে চান, ইন্ডিয়ান কুইজিন, একদম টিক্কা, তারপরে কোনো কুলচে বা যেমন একটা আমরা খেলাম হলো আমায়া চিলি নান, দারুণ ছিল। সো যদি আপনারা ইন্ডিয়ান কুইজিন খেতে চান আমি বলবো আমায়া রেস্টুরেন্টে খেতে। আগের দিন তো একদম ক্লাউডি ছিল, তাই জন্য সানসেটের এই লুকটা আসেনি। হঠাৎ করে হাঁটছি আমরা মল রোডে, হঠাৎ করে দেখি আজকে যেহেতু একদম ক্লিয়ার, দেখলেনি আজকে পুরো সানি ছিল, ওইদিকে একবার দেখুন কি সুন্দর সানসেট হচ্ছে। আর তাই জন্য পুরো ওই অরেঞ্জিশ ইয়েলোইশ অ্যাজ ওয়েল অ্যাজ এখনও কিন্তু রেডিশ আলো পড়েছে, পুরো টানা পড়েছে। আর এখান থেকে ভিউটাও দারুণ লাগছে, দেখুন। ওয়েস্ট বেঙ্গলের থেকে হিমাচল প্রদেশ অনেকটাই পশ্চিম দিকে, তাই জন্য এখানে সূর্য অস্ত অনেকটাই পরে হয়। কিন্তু ফট করে কেমন অন্ধকার হয়ে গেল দেখুন। আর অন্ধকার হতে না হতেই সিমলা শহরটা একদম ঝলমল করে উঠল। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম ত্রিশুল বেকার্স, যেটা হলো প্রিটি জিন্টার সিমলার ফেভারিট বেকারি। ত্রিশুল বেকার্সে আসলাম এই আশায় যে কোকোনাট কুকিজ গুলো কিনবো, যেটা অ্যাকচুয়ালি দার্জিলিং এও কিন্তু খুব ফেমাস। আর দার্জিলিং এর বেকারিজ থেকেও আমি মা আর ভাই কিনে পুরো ট্রেনে খেতে খেতে গেছিলাম, কিন্তু ওটা এতটাই পপুলার যে কোকোনাট কুকিজ গুলো শেষ হয়ে গেছে। বাস আর কিছু করার নেই। কোকোনাট কুকিজ তো পেলাম না, তাই ভাবলাম পেস্ট্রি খাই। এখানে আর একটা খুব ফেমাস বেকারি হলো কৃষ্ণা বেকারি। খুব ভিড় ছিল, রনেত বলল চল পাশের বেকারিটায় যাই, ওখানে নাকি ওর খুব পেস্ট্রিগুলো দেখে ভালো লেগেছে। কৃষ্ণা বেকারি থেকে নিয়ে নিই। আমরা চলে এসেছি কেক মাস্টার্স, আর এখানে জিয়ানিজ আইসক্রিমও আছে। তো এই কেক মাস্টার্স থেকে আমরা নিয়েছি হেজেলনাট পেস্ট্রি, লিটারালি মুখে গলে যাচ্ছে। এখানে আসতে অ্যাটলিস্ট একটা সন্ধ্যেবেলা কিন্তু আপনারা বেকারির কোনো দোকান থেকে বেকারি প্রোডাক্টস প্লিজ খাবেন, খুবই টেস্টি খেতে। তার উপরে বলেছিলাম একটু গরম করে দিতে, আরও টেস্টি লাগছিল চকলেটটা, খুব ভালো খেতে ছিল। রুমে এসে গেছি, ব্লগটা আজকের এখানেই এন্ড করব। খাওয়াটা অবশ্যই তার আগে আমি ইনক্লুড করে দেব। ডিনার আমরা ডাইনিং রুমে গিয়েই করেছিলাম। ছিল স্যালাড, ছিল রুটি, কারণ আমি রুটি খাই, তার সাথে ছিল ভাত, আর ছিল ডাল, চিকেন আর মিক্সড ভেজিটেবলসও ছিল। এটার ভিডিওটা আর নেওয়া হয়নি। ব্লগটা এন্ড করছি। আজকে ছিল সিমলার লোকাল সাইট সিইং, খুব ভালো হলো। কালকে আমরা চলে যাচ্ছি কাসল। কাসল শুনেছি খুব সুন্দর, দেখবো কেমন হয়। তাহলে কি করতে হবে, ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।